this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country, and we know how to defend it. কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা ভারতের পর্যটন মানচিত্রে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। প্রায় 20 জন নিরীহ পর্যটক মারা গেছেন। হামলা রুখতে একজন স্থানীয় কাশ্মীরি যুবকেরও গুলি লেগে মৃত্যুর ঘটনাও ঘটেছে। কাশ্মীরে এই সন্ত্রাসবাদী হামলা প্রথম নয়, কিন্তু দুটি বিষয় যা সমস্ত হামলাগুলিকে ছাড়িয়ে নতুন করে ভাবতে হচ্ছে, তা হলো নারী এবং শিশুদের বাদ দিয়ে শুধুমাত্র পুরুষদের হত্যা, এবং দ্বিতীয় হলো এত সংখ্যায় নিরীহ পর্যটকদের উপর হামলা। অনেক বিশেষজ্ঞ একে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলে অভিহিত করেছেন, যা জঙ্গিরা নতুন করে চালু করেছে বলে অনুমান করছেন। এই ভিডিওতে পেহেলগাঁও হামলার পোস্টমর্টম করা হবে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আমি 4টি প্রশ্নের উত্তর এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব। প্রশ্ন নাম্বার 1, কারা বা কোন সংগঠন এই হামলাটি চালালো, তাদের পরিচয় কি? কোশ্চেন নাম্বার 2, আক্রমণের উদ্দেশ্য কি? কোশ্চেন নাম্বার 3, শুধুমাত্র পর্যটকদের উপরই আক্রমণ হলো কেন? কোশ্চেন নাম্বার 4, জঙ্গিরা কি তাদের আক্রমণের ধরন পাল্টাচ্ছে? নমস্কার বন্ধুরা, কানু কেটাপোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবার আসা যাক প্রশ্নগুলির উত্তরে। এই উত্তর খুঁজতে প্রথমেই কাশ্মীর সম্বন্ধে কিছু তথ্য জেনে নিতে হবে আমাদের, যেগুলি ভিডিওর পরবর্তী সময়ে কাজে আসবে। 2018-19 সালে কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়া হয় এবং কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। ফলত কাশ্মীরের অবস্থা পূর্বের থেকে অনেক ভালো হতে শুরু করে, অর্থনৈতিক এবং রাজনৈতিক, যা উভয় দিক থেকেই হয়, এবং এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়। এখানকার মানুষদের প্রধান জীবিকা হলো পশুপালন এবং কৃষিকাজ। এর সাথে সাথে কাশ্মীরিদের অর্থনীতিতে পর্যটন এবং হস্তশিল্প বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2018 সালে যেখানে কাশ্মীরের জিএসডিপি ছিল 1.17 লক্ষ কোটি টাকা, সেখানে 2024 সালে প্রায় 11.19% বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 2.65 কোটি টাকা। কাশ্মীরের বর্তমান রাজনৈতিক স্থায়িত্ব অনেক বেশি এবং পূর্বের থেকে শান্ত পরিস্থিতি সেখানে বিরাজমান, যা কাশ্মীরের পর্যটন শিল্পের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। একটা পরিসংখ্যান দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই পরিসংখ্যানটি জম্মু এবং কাশ্মীরের নিরিখে দুটো মিলিয়ে একসাথে, যেখানে দেখা যাচ্ছে 2017 সালে প্রায় 1,45,00,000 টুরিস্ট কাশ্মীর এবং জম্মু মিলিয়ে এসেছিল। এর মধ্যে বিদেশে ছিল জম্মুতে 1,556 জন এবং কাশ্মীরে ছিল 31,697 জন। কিন্তু 2023 সালে এই সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় 2,11,40,000। এর মধ্যে বিদেশি জম্মুতে এসেছিল 17,659 জন এবং কাশ্মীরে এসেছিল 37,678 জন। এটা থেকে আশা করি আপনারা একটা আইডিয়া বা ধারণা পাচ্ছেন যে কাশ্মীরের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এবার যে লিস্টটি আপনারা দেখতে পাচ্ছেন তা হলো 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে। এখানে সরকারের পরিকল্পনাগুলি দেখানো হয়েছে। এগুলির সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে জুড়ে দেবো, যা দেখে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কাশ্মীরের পরিস্থিতি পাল্টাচ্ছে বা কাশ্মীর সম্বন্ধে যে ধারণা ছিল তা সম্পূর্ণভাবে বদলাচ্ছে। ওই যে কথায় বলে না, শয়তানের আসনে ধর্মের কথা। এ পরিসংখ্যানগুলি মাথায় রাখুন, ভিডিওর শেষে গিয়ে অনুভব করতে পারবেন এগুলি জানা কেন দরকার ছিল। এবার আসি মূল প্রশ্নে, আক্রমণ কোন সন্ত্রাসবাদী সংগঠন করলো এবং তারা কারা? যারা এর দায় স্বীকার করলো তাদের ডাকনাম হলো টিআরএফ। 2019 সালে এই সংগঠনটি তৈরি হয়। পাকিস্তানের লস্কর ই তৈবার শাখা সংগঠন এটি। সাউথ ইস্ট এশিয়া টেরোরিজম পোর্টালের মত অনুসারে এই টিআরএফ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মে পরিচিত কাশ্মীর রেজিস্ট্যান্স নামে।
এটি একটি লস্করি তৈবার সংগঠন। 2008 সালে মুম্বাই হামলার সঙ্গে যুক্ত লস্করি তৈবার কথাই আমি বলছি। আমেরিকার সন্ত্রাসবাদী তালিকায়ও এদের নাম আছে। এরা একটি সন্ত্রাসবাদী সংগঠন হলেও পাকিস্তানের খারাপ অর্থনৈতিক পরিস্থিতির সময় তারা কিন্তু পাকিস্তানের কাছে স্বীকার করেছিল যে জম্মু কাশ্মীরের কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। এবার আসা যাক 2 নম্বর প্রশ্ন নিয়ে, যেখানে আক্রমণের উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলবো। টিআরএফ নামক সন্ত্রাসবাদীদের ভাষ্য অনুসারে যারা সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মগুলিতে এই হামলার দায় স্বীকার করে নেওয়ার পরে ঘোষণা করেছেন, তারা কেন এই হামলা চালালো। তারা বলেছেন 370 ধারা উঠে যাওয়ার পর যে কাশ্মীরের নতুন অভিবাসন নীতি চালু হয়েছে এটা জম্মু এবং কাশ্মীর উভয় মিলিয়েই তার বিরোধিতা করার কারণেই নাকি এই হামলা। কারণ জম্মু এবং কাশ্মীরে নাকি জনসংখ্যার বিন্যাস দ্রুত পরিবর্তন হচ্ছে এবং আদি কাশ্মীরিরা নাকি কোনো সুযোগ সুবিধাই পাচ্ছে না। নতুন কাশ্মীরিরা সব দখল করে নিচ্ছে এবং তাদের হাতে গোটা কাশ্মীর এবং জম্মুর নিয়ন্ত্রণ চলে যাচ্ছে। তারই প্রতিবাদ স্বরূপ হলো এই হামলা। এবার প্রশ্ন হলো, অভিবাসী আইন কি? এখানে বলা হচ্ছে যারা কাশ্মীরে দীর্ঘ সময় ধরে অর্থাৎ 10 থেকে 15 বছরের অধিক সময় ধরে বসবাস করছেন তারা কাশ্মীরে চাইলে জমির মালিক হতে পারবেন। সাথে সাথে যারা কাশ্মীরে 10 বছরের বেশি বছর ধরে চাকরি করছেন বা যাদের বাবা মারা চাকরি করছেন তাদের সন্তানরাও চাইলে পাকাপাকিভাবে কাশ্মীরে থেকে যেতে পারবেন। এটা 2019 সালে 370 ধারা উঠে যাওয়ার পরে নতুন যে অভিবাসন নীতি লাগু হয়েছে কাশ্মীরে সেটাই এখানে বলা হলো। এবার আসি প্রশ্ন নাম্বার 3-এ, পর্যটকদের উপর আক্রমণ কেন? জম্মু কাশ্মীরে পূর্বে যে হামলাগুলি হয়েছে সেখানে কিন্তু ট্যুরিস্টদের এমনভাবে খুন হতে দেখা যায়নি। এখানে খুনের পদ্ধতি দেখে মনে হচ্ছে যে হামলাকারী জঙ্গিরা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল যে তারা শুধুমাত্র সাধারণ পুরুষদেরই মারবে, মহিলা এবং শিশুদের এই মৃত্যুর তালিকা থেকে বাদ রাখা হবে। কিন্তু প্রশ্ন হলো, এই মহিলা এবং শিশুদের হাতের কাছে পাওয়া সত্ত্বেও তাদের কেন হত্যা করা হলো না? তাদেরকে হত্যা করা যে হয়নি এটা তাদের আক্রমণের পূর্ব পরিকল্পনাই ছিল। তারা একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এবং সাথে সাথে তারা তাদের খুন এবং তাদের আক্রমণের বা হামলার ভিডিওগুলি গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিতে চেয়েছে এবং তার একজন করে প্রমাণ হিসাবে রেখে দিতে চেয়েছে মানুষদের, যারা পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রদেশগুলিতে ছড়িয়ে গিয়ে বা এই আক্রমণের অভিজ্ঞতার কথা জানাতে পারবে। এবং সাথে সাথে কাশ্মীরি জনগণদের পরবর্তীকালে এই জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হবার জন্যে এই ভিডিওগুলি, এই অনুপ্রেরণামূলক ভিডিওগুলি তাদেরকে দেখাতে পারবে। সুতরাং স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে এই রকম হামলা বা এই রকম স্ট্র্যাটেজি তাদের পূর্ব পরিকল্পনাই ছিল এবং সাথে সাথে জঙ্গিরা এর একটা সাইকোলজিক্যাল গেমও খেলতে চেয়েছে। প্রশ্ন নাম্বার 4, টেরোরিস্টদের কি আক্রমণের ধরন পাল্টেছে? এটা হলো লাখ টাকার প্রশ্ন। অন্তত এবারের আক্রমণ দেখে এটা মনে হচ্ছে তারা আক্রমণ, হত্যা, নৃশংসতা শুধু দেখাতে চাইছে না, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিতে চাইছে, যা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার শুরু করেছে এবং সেটা তারা ইচ্ছাকৃতভাবেই করছে এবং তাদের যে এটা অজানা এটা ভাববার কোনো কারণ নেই। যেহেতু এটা কাশ্মীরের ট্যুরিজমের পিক সময়, এই সময় যদি ট্যুরিস্টদের উপর আক্রমণ করা যায় তাহলে এই বছর তো ইকোনমি শেষ হবেই এবং সাথে সাথে আগামী কয়েক বছর এর জেট টানতে হবে জম্মু এবং কাশ্মীরকে। মনে করুন কাশ্মীরের ইকোনমির যে তথ্যগুলো দিয়েছিলাম সেখানে একটা জিনিস পরিষ্কার বলা ছিল যে কাশ্মীরের ট্যুরিজম তাদের অর্থনীতিতে কতটা ভূমিকা রাখে। সুতরাং কাশ্মীরের ইকোনমি ভেঙে দেওয়ার একটা অদম্য চেষ্টা করা হয়েছে। এরই সাথে সাথে তাদের অভিবাসন নীতির জন্য লোকাল কাশ্মীরিদের একটা সমর্থন পাওয়ারও তারা চেষ্টা করেছে এবং যারা কাশ্মীরে ডমিনেট হচ্ছে এই নতুন অভিবাসন নীতির জন্যে তাদের কাছে একটা পজিটিভ বার্তা পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। এই আক্রমণের ফলে ট্যুরিজমের সাথে জড়িত মানুষদের অর্থনৈতিক সক্ষমতা কমবে, যার ফলে গরিবই আসবে
এবং অর্থনৈতিক সচ্ছলতা না থাকলে তাদের পরিবারের শিশুদের খুব সহজেই তারা তাদের নিজেদের দলে টানতে পারবে এবং একটা অস্থিরতা বজায় রাখতে পারবে গোটা কাশ্মীর এবং জম্মু জুড়ে। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন ভারতীয় উপমহাদেশের নির্বাচিত সরকাররাও কিন্তু এই থিওরি কাজে লাগায়। গরিবই থাকুক, যে কোনোভাবেই গরিবীকে টিকিয়ে রাখতে হবে এবং অশিক্ষাকেও কোনোভাবে হাঁটানো যাবে না। আর্টিফিশিয়ালি নীরবে এই কাজটি প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু করে থাকে, যা বর্তমানে হাতিয়ার হিসাবে সেই কাজটি করছে। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। টেরোরিস্টরাও